গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবযানী আর আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ফ্রেশ হয়ে গেছি, তো স্নান সেরে নিয়েছি। সকালবেলা এতটা প্রচণ্ড গরম পড়ছে, তো উঠে আগে স্নানটা সেরে নিই। আর স্নানটা সেরে পুজোটা দিয়ে নিলে হয়, কিন্তু সকালে তো ঘরের কাজগুলো কমপ্লিট হয় না, তো ওই জন্য আর পুজোটা তখন দেওয়া হয় না একেবারে। আর এখন তো বারে 4বার 5বার করে স্নান হচ্ছে বারে সারাদিনে, তো সেই জন্য পরে আবার রান্না টান্না হয়ে গেল, যখন স্নান সারবো তখন আবার পুজো দেবো। তো দেখো বিছানাটাকে তো পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে একটা বোতলের মধ্যে একটা পান গাছ লাগিয়েছি। তো ওর মধ্যে মাটি আর জল মেশানো আছে, তবুও এতটা শুকনো গরম পড়ছে না, পান গাছের পাতাগুলো যেন স্থির থাকতে পারছে না, ওগুলোও যেন শুকনো মতো হয়ে যাচ্ছে। আর বাড়িতে মাটির মধ্যেও রয়েছে, তো একটু রেখেছিলাম একটু শখে, জানলার কাছে থাকলে বেশ ভালো লাগে। তো দেখো বিছানাগুলো এখন একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো পান গাছটা তাজা রয়েছে, মধ্যে যেহেতু মাটিটা আছে সাথে, জলটা থাকলে না, শুধু জল থাকলে বারে পাল্টাতে হয়, মাটি মেশানো জল থাকলে অতটা অসুবিধা হয় না, মানি প্ল্যান্টের মধ্যে খুব তাড়াতাড়ি গ্রো করে। তো বাইরে দেখেছো কীরকম খা রৌদ্র। আর সকালের যে ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম যে গাছের ফুল, তখন অনেকটা সকাল, তো তখন একটু সকাল 7টা বাজলে আর বাইরে উঠোনে থাকা যাচ্ছে না, এতটাই গরম তপ্ত হয়ে যাচ্ছে। তো তার আগে 6টা 6:30টার দিকে ওয়েদারটা এত ভালো থাকে, আর বাইরে হাওয়াটাও থাকে, যেই রোদটা ওঠে আর হাওয়াটাও চলে যায়। আর শীতের সময় কীরকম হয়, শীতের সময় হাওয়াও থাকে রোদও থাকে, রোদটা চড়া হয়, উত্তরে হাওয়া, আর প্রচণ্ড ঠান্ডা পড়ে। গরমের সময় আবার ঠিক উল্টো। তো যাই হোক, এখন চা বানিয়ে নিলাম, দুজনে চা খাবো। আর আজকে বাজার আসবে, তো কদিন না সেভাবে বাজার টাজার আর হয়নি, তো আজকে বাজারে যাবে বললো। প্রথমে না করলাম, তা বললাম ঠিক আছে। আর বাজার আসলে তো আরও কাজের চাপ বেড়ে যায়, আরও বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হয়, আর রান্নাঘরটা আমাদের টালি তো ওপরটা, যেন প্রচণ্ড গরম হয়। আর এই দেখো একটা ঘুঘু পাখি তো জল খাচ্ছিল, যেই আমি বেরিয়েছি তখন আমাকে দেখে একটু থেমে আছে। তো ওই বালতিগুলোতে জল ভরে রাখা হয় ওদের জন্য, কারণ ওখানে দোয়েল পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি, ছাতারে পাখি, আরও বিভিন্ন রকম ইষ্টিকুটুম পাখি সবাই এসে স্নান সারে। তো অনেকবার অনেকগুলো করে দল এসে ওইভাবে স্নান টান সারে। তো দেখলে ওয়াশিং মেশিনে জামা কাপড় কিছুটা কাচতে দিয়েছি। আর এখন সকালে ব্রেকফাস্টের জন্য নিচ্ছি এখানে ওটস, টক দই, আর তার সাথে আছে একটুখানি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম রাতে, শরবত খাবো বলে, তো এটা দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এই ব্রেকফাস্টটা না দেখে মনে হয় যেন হালকা ব্রেকফাস্ট, খানিকক্ষণ বাদে খিদে পেয়ে যাবে, কিন্তু তা না, পেটটা অনেকক্ষণ ভার থাকে। আর যদি ওটসটাকে 10-15 মিনিট জল দিয়ে যদি একটু ভিজিয়ে রাখতাম, তাহলে আরও একটু ফুলে উঠতো। তো ঠিক আছে, টক দই দিলাম, আর এখন ওই চিয়া সিডসটা পুরোটাই ঢেলে দেবো। আর এর মধ্যে 2টো সুগার ফ্রি দেবো, চিনি দিলেও ভালো লাগে খেতে। তো আমার তো এমনিই খেতে ভালো লাগে, কোনো অসুবিধা না। তো আমার হাজব্যান্ডের বলবে যে একটু মিষ্টি হলে ভালো লাগে, তো খুব মিষ্টি এটা হয়নি, 2টো দিয়েছিলাম। আর যেহেতু টক দইটা টক, তো টক বেশ ভালোই লাগছিল খেতে। আর যেটা বললাম যে এটা অনেকক্ষণই পেটে ভর্তি থাকে, আর যেহেতু এটা খেলে ওটসের যে ক্ষমতাটা রয়েছে, ওটস বা চিয়া সিডসে বেলি ফ্যাটটা কমায়, ফ্যাটটা হতে দেয় না, কোলেস্টেরল কমায়, বিপিটা নর্মাল রাখে, সুগার নর্মাল রাখে, তো এই জন্য একটা উপকারী বলা যায়। তো আর আমার হাজব্যান্ড না সকালে অতটা রুটি খেতে পারে না, খুব কম আমাদের রুটি হয়। আর শীতকালটাতে রাতে রুটি খাই, কিন্তু এই যে প্রচণ্ড গরমটাতে না রাতে আমাদের রুটি খাওয়া হয় না, ভাতটাই খাওয়া হয়। তো ওই জন্য সকালেও আমাদের ওইভাবে ভাত রুটি খাওয়া হয় না। তো যাই হোক, এখন ওইভাবে। আর এমনি প্রচণ্ড গরমে এই কয়েক বছর ধরেই এতটাই এরকম মারাত্মক গরম না আগে পড়তো না, এই 2-3 বছর ধরে এরকম একটা গরম পড়ছে। সাবু ভিজিয়ে রাখলে সাবু ভেজানো, ওইভাবে আমাদের ব্রেকফাস্টটা হয়। তো আগের জীবন আর এখনের জীবন আমার অনেকটা পুরো চেঞ্জ একটা জীবন। তো যাই হোক, এখন বয়সও বাড়ছে, এইভাবেই খাওয়া দাওয়া করতে হবে। আর এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তো চায়ের বাসন, টিফিনের বাসন 2-1টা ছিল, আর কাল রাতেরও বাসন ছিল। কাল রাতে এতটা গরম লাগছিল, ভাত খাওয়ার পরে গিয়ে তাড়াতাড়ি স্নানে চলে গেছি, আর বাসনটা আর মাজতে ইচ্ছা করলো না। ভাবলাম থাক, সকালের 2-1টা তো বাসন থাকবে, মাজতে হবে, তো তখন একেবারে মেজে নেবো। আসলে ট্যাঙ্কে জল ভরে নিয়েছিলাম, রাতের জল তুললে না একদিকে ভালো, ট্যাঙ্কের জলটা অনেকক্ষণ সকাল পর্যন্ত ঠান্ডা থাকে। তো আবার খাবারের জলের বোতলটা সেই সময় ভরে নিয়েছি, তো ততক্ষণে আবার ট্যাঙ্কের জল উপচে যাচ্ছে, তো ওই আবার বন্ধ করে স্নানটা সারতে গিয়েছিলাম। তো
এখানে একটা কৌটো ধুয়ে নিয়েছি, চায়ের কৌটোটা আজকে ফাঁকা করলাম, তো চায়ের কৌটোটা রোদে দিয়ে দেবো। আর চায়ের কৌটোটা আবার নতুন করে চা পাতা আনা হয়েছে, চা পাতা ঢালতে হবে। আর বার সাবানটাও এর মধ্যে নিয়ে নিলাম, কারণ বার সাবানটা বাড়ন্ত হয়ে গেছিলো, তা আবার আজকে থেকে আবার নতুন বার সাবানে বাসন ধোয়া চলছে। আর জামা কাপড় যেগুলো কেচেছিলাম, দেখো কি খাঁখা রৌদ্র, যা হোক করে ওদিকে মিলে দিয়ে আর একটু ছায়া টালির তলায় এসে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর ওখানে তো খালি পায়ে যাওয়া যায় না, আর 2 মিনিট 3 মিনিট দাঁড়ালে মনে হয় মাথা ঘুরে ওই উঠোনের মধ্যেই পড়ে যাব। তো আজকে আনা হয়েছে এখানে 2 রকম মাছ, তো কাতলা আর আনা হচ্ছে তেলাপিয়া। তো তেলাপিয়াটা আজকে রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, মানে আমার এটা মনের কথা, সেটা আমার নিজের পরিবারের মানুষজনও জানে। জীবনে কোনো দিন কাউকে এই কথাগুলো না বলা উচিত না। তো যেমন আমি বলছি, কারোর যদি ছেলে মেয়ে বড় হয়, বিয়ে দিচ্ছ না কেন, বিয়ে হচ্ছে না কেন, বা ওর বিয়ে হয়ে গেল, বা এর কেন বিয়ে হলো না, এই যে প্রশ্ন, বা হয়তো কারোর বিয়ে হয়েছে তাকে বারে বারে খোঁচা দেওয়া, বাচ্চা হচ্ছে না কেন, কেন মানে তোমরা চুপচাপ আছো, বাচ্চা নাও বাচ্চা নাও, কতদিন এইভাবে থাকবে? আরে বাবা, যত একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক, দুজনেই চায় যে বাচ্চা, একটা বিয়ের পরে এগুলো জীবনের এক একটা স্টেজ বা অংশ বলা যায়। মানে ছোটবেলা, বড়বেলা, এইগুলো যে থাকে না, কিশোরী বেলা, তারপর বিয়ে হওয়া, কিশোরী বেলা, বিয়ে হওয়া, মা বাবা হওয়া, এই এক একটা করে স্টেপ থাকে। তো আর এইটা মানে বিয়ে হচ্ছে না কেন, বাচ্চাও হচ্ছে না কেন, আবার বাচ্চা হলে কোন স্কুলে ভর্তি হবে, কি হবে, মানে কেন ভর্তি করছো না, বা বাচ্চা হলে কেন ও অসুস্থ কিনা, কথা বলে না কেন, এইগুলো বলে না, যাদের বাচ্চা বা যাদের মানে প্রবলেমগুলো হয়, তাদেরকে না বিভিন্ন রকম একটা তো মানসিক তাদের কষ্ট থাকে, আর উল্টে তাদের এই প্রশ্নের চোটে না তারা অনেক আহত হয়। বা বাচ্চা বড় হয়ে গেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আদার্স পড়াশোনা যেগুলো ডিগ্রি কোর্সের হয়ে গেছে, তাদেরকেও তখন চাপ দেওয়া হয়, চাকরি হয়েছে, কি করছো, বসে আছো, কি করছো, এখন কি চলছে, চাকরি করছো, বিভিন্ন রকম পর্যায়ে প্রশ্ন। তো ভাবছিলাম তোমাদের সাথে একটু আমার মনের কথা শেয়ার করি। এটা আমি আমার নিজের মা বোন বা আমাদের ফ্যামিলির পরিচিতদেরকেও, ওদের সাথেও আলোচনা করি, যে কোনোদিন কাউকে এগুলো জিজ্ঞাসা করবে না। কেউ আমাদের ফ্যামিলিতে এমনি বলা যায় কাউকে এইভাবে জিজ্ঞাসা করে না, কিন্তু কিছু মানুষ আছে জেনে শুনেও অনেক সময় জিজ্ঞাসা করে, আর বারে বারে জিজ্ঞাসা করে। এই জিজ্ঞাসা করে করে না মানুষের মনটাকে একদম মানে ক্ষতবিক্ষত করে দেয়। তো এইগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে ভিডিওটা চলছে, তো আমার তো ভিডিও তো রোজকার তোমাদের সাথে তো শেয়ার করি, কারণ আমার নর্মাল যে লাইফস্টাইল, তো মনের কিছু কথা তো আর বলা হয় না। তো ভাবলাম এই কথাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, যে এইগুলো করা উচিত না। একটা আমি নিজে চোখে দেখা একটা বাচ্চা, মানে অনেক কষ্ট করে তার বাচ্চা হয়েছে, বাচ্চাটা অসুস্থ, সে ঠিক করে হাঁটতে পারে, কিন্তু তো একটু টোলে টোলে হাঁটে বা একটু কথা জড়িয়ে বলে, উফ, তাকে যে কত যে তার মাকে যে কত রকম ভাবে ক্ষতবিক্ষত করা হয় এইগুলোকে নিয়ে, মানে কি বলবো। তো সেটাই, মানে জীবনের এই প্রত্যেকটা স্টেজে সবাই সব রকম ভাবে উপভোগ করতে চায়। তো যখন একটা মেয়ের বিয়ে হয়, বিয়ে যখন হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না, ওর আগে তো ওর বিয়ে হয়ে গেল, তো ওর তো তার মানে বয়সটা বেড়ে যাচ্ছে বা বুড়ি হয়ে গেল, মানে এইরকম আমার নিজেরই অভিজ্ঞতা। আমার বোন আর আমরা 2 বোন, আমার বোনের খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে, সম্বন্ধ করেই বিয়ে হয়েছে। আর আমি যখন 17 বছর বয়স, মানে 12-এ উঠেছি সবে, তখন আমার বোনের বিয়ে হয়েছে। আমার বোন আমার থেকে 3 বছরের ছোট, তো অনেকগুলো বছর আগের কথা। তো বোনের যখন বিয়ে হলো, মানে আমি তখন 17 বছর, মানে আমি তখন বুড়ি হয়ে গেলাম। মানে আমাদের চেনা পরিচিত যারা পাড়ায় থাকে তারাও বলতে শুরু করলো যে আমার বয়স হয়ে গেছে, মানে এইরকম ব্যাপার। মানে ওতে যে কত ক্ষতবিক্ষত হয়েছি আমি, আরও বিভিন্ন রকম। তো বললাম না, প্রত্যেকটা মানে স্টেজ থাকে জীবনে, সমস্ত জায়গা থেকে আমি আঘাত খেয়েছি। তো সেটাই বলতে চাই যে এরমভাবে কাউকে বারে বারে এইসব প্রশ্ন করা উচিত না। আর বিশেষ করে ছেলেমেয়েরা যখন বড় হয়, চাকরি পেয়েছো, তুমি বসে আছো কেন, তুমি কেন এটা করছো না, ওটা করছো না। আরে বাবা, এখন সমস্ত কিছু অনলাইন, সবাই সব কিছু নিয়ে চেষ্টা করে, কেউ এখন বসে থাকে না। তো এই কথাগুলো জানি না তোমাদের কারোর ভালো লাগবে কি ভালো লাগবে না, ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আমার মনের কথাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এখন আমরা কত জীবনে সবাই অনেকটা
জীবনে এগিয়ে গেছি, কিন্তু এই সব ধ্যান ধারণাগুলো না মানুষের এখনও সেই এক জায়গাতেই যেন আটকে আছে, ক্ষতবিক্ষত করা মানুষকে সেগুলো করে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট, আমি স্নানে যাব। তো আরও কিছু কাঁচা ধোয়া করেছিলাম, দেখো এই উঠোনে মেলে দিয়েছি, অনেকগুলো চাদর একসাথে কেচেছি। আর স্নান টান সেরে একদম পুজো নিয়েছি। আর তো স্নানে যাওয়ার আগেই একটু ফুল তুলেছিলাম, কারণ একদম সকালেও আবার ফুল তুলে রাখলে না ফুলগুলো কীরকম নেতিয়ে যায়, তাই এই ফুলগুলোই আধ ঘন্টা বাদেই কেমন নেতিয়ে যাবে। তো তোমাদের সাথে একটুখানি আমার পুজোটা শেয়ার করলাম। আমার কোনো সিংহাসন নেই, এরকম ছোট্টখাট্টো জায়গার মধ্যে আমি ঠাকুরের আসন পাতা। আর ভগবান আমাকে কোনোভাবেই মানে সাহায্য করেনি জীবনে, সব দিক দিয়ে যেন আমি আটকে আছি। আর এই ছোট্ট ফুলের ক্লিপসটা শেয়ার করলাম, কারণ ঠাকুরের ছবিটার পরেই যদি আমি খাওয়ার ছবিটা দেখাই না কেমন একটা যেন লাগে, ওই জন্য। তো করলা সেদ্ধ করেছিলাম, আর কুঁদরি ভাজা, আর তেলাপিয়া মাছের তেল ঝোল, আর সাথে টক দই, আর কি চাই। তো এই দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন খাওয়ার সময় একটু লবণ দিয়ে এই করলাটাকে একটু সেদ্ধ মানে মেখে ফেলবো। আর তারপরে একটুখানি রেস্ট নিয়েছি, মানে একটু ঘুমিয়েছি বলা যাবে না, প্রচণ্ড গরম তো ঘুমটা আসছে না। বাইরেটা পুরো তপ্ত হয়ে থাকছে, দরজা জানলা খুলে রাখলে বাইরের গরম হাওয়াটা চলে আসছে। আর আমাদের ছাদের উপরে তো কোনো ঘর নেই, ছাদটার উপরটা পুরো তেতে থাকে, মানে টিকতে পারছি না। তো ওই করে দুপুরেও আমাদের এখন ঘুমটা হচ্ছে না। তবুও আমার হাজব্যান্ড একটু ঘুমায়, কিন্তু আমার আর ঘুম হয় না। উঠে একটু উঠোনে হাঁটি, গাছপালার দিকে যাই, গাছপালাগুলোতে জল টল দিই, এইভাবে থাকে। তো পুজো টুজো দিয়ে নিচ্ছি, মানে সন্ধ্যাটা হয়ে গেছে। তো এখন চা বানাবো, আর চায়ের সাথে একটু পেঁয়াজ আর আলু, মানে পেঁয়াজি ভাজবো ভাবছিলাম, তার সাথে একটু পেঁয়াজ আর আলু ভাজছি, চায়ের সাথে খেতে ভালো লাগবে। তো অনেকগুলোই হয়েছে, বেশিটা আমরা খাইনি, আমি 2 পিস খেয়েছি, আর আমার হাজব্যান্ড 3 পিস মতো খেয়েছে। কয়েকটা রয়েওছে, যেন মনে হচ্ছে রাত্রিবেলা জল ঢালা ভাতের সাথে যদি একটু পেঁয়াজি আর আলুটা যদি ভেজে খাই খুব ভালো হয়। তো রেখে দিয়েছি। আর সকালের ভাতও রয়েছে, তো মনে হচ্ছে রাত্রিবেলা আর মাছ খেতে ইচ্ছা করছে না, ওই ভাতের মধ্যে একটু জল ঢেলে নিলেই আমার ওটা দিয়ে দিব্যি খাওয়া যায়। সবথেকে বেশি ভালো লাগে আমার আলু ভাজাটা, তো এর মধ্যেও আলু রয়েছে, আলু আর পেঁয়াজ দিয়ে আলুর পেঁয়াজি তো বানিয়ে নিলাম, আর চায়ের সাথে গরম গরম খেয়েছি। তো একটু যদি বৃষ্টি হতো সাথে ভালো লাগতো। তো ওই যে হাজব্যান্ড এটা খেতে চাইলো, তো ভাবলাম তাহলে ওর জন্য একটু ভেজে দিই। বললো একটু খিদে পাচ্ছে বিকেলের দিকে। আসলে টক দইটা খেলে না খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর এই যে ওটস খাওয়া হয়, ওটসে না উল্টে অনেকটা হজম করিয়ে দেয়। টক দই ছিল তার মধ্যে, তো ওই জন্য বিকেলের দিকটাও তাড়াতাড়ি খিদে পেয়ে যায় টক দইটা খেলে। তো ওই জন্য ওর জন্যই ভাজবো ভাবলাম। তো আমার অতটা না ভাজাভুজি খেতে অতটা ভালো লাগে না, 1 পিস 2 পিস হলেই হয়। তো ওর জন্য ভাজলাম, তো আমিও একটু খেলাম, আবার একটু 2-1টা রয়ে গেছে, ওই যে বললাম রাত্রিবেলা একটু জল ঢেলে খেয়ে নেবো ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল। একটু পরে আমি এখন তো এডিট করছি, এখন রাত্রি 9টা বাজে, তোমাদের সাথে মানে ভিডিওর ভয়েস দিচ্ছি। তো এরপরে গিয়ে আবার হাজব্যান্ড যদি খায় তার জন্য রান্না করব, আর ঠান্ডা ভাত তো মানে এমনি ভাত তো রয়েছে, জল ঢেলে খেয়ে নেবো। তো তার সাথে চা বানালাম।